জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ। সর্বোচ্চ আদালতের রায় কাল। এবছরে জুলাই আগস্টেই সাধারণ নির্বাচন সম্ভব মনে করেন ফখরুল। সংস্কারের নামে কালক্ষেপণ না করার আহ্বান রিজভীর। এ সরকারকে ফ্যাসিবাদী ভূমিকায় দেখতে চায় না জনগণ, সাইফুল হকের মন্তব্য। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে আইনের আওতায় আনার তাগিদ হাসনাত আবদুল্লার। অর্থনীতি ধ্বংসকারীরা রাষ্ট্রদ্রোহীর মতো ব্যবসায়ী নেতাদের মন্তব্য। অর্থ বছরের মাঝখানে শুল্ক ও ভ্যাট বাড়ানো অনৈতিক। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্যদের আপিলের রায় বুধবার। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগে শুনানি শেষে রায়ের জন্য দিন ঠিক করে আদেশ দেন। শুনানিতে ভুল প্রক্রিয়ায় করা এই মামলা চলতে পারে না দাবি করে মামলা বাতিলের আবেদন করেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। তারা বলেন, এতিমদের যেই 2 কোটি 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছিল, সেই টাকা আদৌ আত্মসাৎ হয়নি, বরং এফডিআর অ্যাকাউন্টে এখন সে টাকার অঙ্ক দাঁড়িয়েছে প্রায় 9 কোটি। শুনানিতে দুদকের আইনজীবী জানান, দুর্নীতি, অনিয়ম ও বিশ্বাস ভঙ্গের কোনো প্রমাণ নেই মামলার নথিপত্রে। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়ার 5 বছর এবং তারেক রহমান সহ অন্য 5 জনের 10 বছর করে কারাদণ্ড হয়। পরে ওই বছরই 30 অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিখিত আপিল করেন খালেদা জিয়া। এই মামলার রায়ের দিন ধার্য হয়েছে, আমরা আশা করি আল্লাহর রহমতে এই আদালত থেকে, দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য ম্যালিশিয়াসলি এই মামলাটা দায়ের করা হয়েছিল। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। আমরা আইনের শাসনে বিশ্বাসী। এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ বছরের জুলাই আগস্ট মাসেই জাতীয় নির্বাচন সম্ভব, যেহেতু সংস্কার কমিশনগুলো আগামীকালই তাদের প্রতিবেদন দেবে। জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করা হবে না বলে মনে করেন তিনি। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকের বিষয়বস্তু নিয়ে মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এমন একটি সংকটকালীন সময়ে জাতীয় নির্বাচন বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কথা কিভাবে মাথায় আসে, সেই প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে স্বৈরাচারের বিচার হবে না, বিভিন্ন মহলের এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক সরকার দিয়ে ফাঁসি হয়েছে অতীতে, রাজনৈতিক সরকারই বিচার করে। বিএনপি এবং জামায়াত ফ্যাসিবাদের আমলে সবচাইতে অত্যাচার নির্যাতন হয়েছে, সে বিচার শুরু হয়েছে, তা থেকে সরে আসার সুযোগ নেই। তবে তড়িঘড়ি করে ফ্যাসিবাদের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন তিনি। বেগম খালেদা জিয়া আগের চাইতে ভালো আছেন বলে জানান মির্জা ফখরুল। নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি, সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে, কালকে দেবে। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরো বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব। এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলিও প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রিজভী বলেন, সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করতে হবে, কিন্তু তা নিয়ে বেশি দেরি করা উচিত হবে না।
17 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় তারা। রিজভী অভিযোগ করেন, দেশকে পার্শ্ববর্তী দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা। ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে নয়, ছিল হাসিনার সাথে। খুনি হাসিনা ভারতকে প্রত্যাশার চেয়ে বেশি কি কি দিয়েছেন তা জাতি জানতে চায় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট দিতে পারেনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের দূরতম তারা করে দেওয়া হয়েছে। মানুষ শুধু শোনে, জানে, কিন্তু আসলেই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এগুলো তো নিশ্চিত করতে হবে। কত ভয়ঙ্কর দুর্নীতিবাদ ছিল শেখ হাসিনা। এই বাংলাদেশটা ছিল তার কাছে টাকার খনি। এই খনি থেকে টাকা উত্তোলন করবেন তিনি, তার পরিবারের লোকরা সেটা বিদেশে পাচার করবে, সুখে শান্তিতে থাকবে। তারা কানাডা, তারা আমেরিকা, বিভিন্ন জায়গায় তারা বাড়ি কিনবেন, পরিবারদেরকে সেখানে রাখবেন। এইটা ছিল শেখ হাসিনার নীতি। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারকে কোনোভাবেই পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ভূমিকায় দেখতে চায় না জনগণ। তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক নেওয়া পদক্ষেপ বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাইফুল হক এ কথা বলেন। তিনি বলেন, 5 মাস অতিবাহিত হলেও অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও মানুষের নজিরবিহীন সমর্থনকে যথাযথভাবে কাজে লাগাতে পারেনি। তাদের প্রতি মানুষের আস্থার মর্যাদাও রাখতে পারেনি সরকার। বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতায় সরকারকে সমালোচনা করেন সাইফুল হক। অভিযোগ করেন, IMF এর পরামর্শে নিত্য ব্যবহৃত পণ্যের উপর ভ্যাট ও কর বৃদ্ধি সরকার আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে। দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তিনি। ভ্যাট ও করের বোঝা প্রত্যাহার, জনগণের জীবন জীবিকার জরুরি সমস্যা ও সংকট সমাধানের দাবিতে আগামী 19 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের কর্মসূচি পালন করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আমরা সমালোচনা করছি, কথা বলছি, তাদেরকে সাবধান করছি সরকার যেন পথ না হারায়। আমলাদের যে গণবিরোধী যে বুদ্ধি পরামর্শ, এই জায়গা থেকে সরকার যাতে বেরিয়ে আসেন, জন আকাঙ্ক্ষা বিবেচনার মধ্যে রেখে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং যে সমস্ত গণবিরোধী কিছু পদক্ষেপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো তারা প্রত্যাহার করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা যদি তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হয়, তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করতে গিয়ে সকালে নারায়ণগঞ্জ শহীদ মিনারে এক পথসভায় তিনি কথা বলেন। তরুণদের বাদ দিয়ে যদি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হয় তাহলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ফ্যাসিবাদের পক্ষে যারা কথা বলবে, যে মিডিয়া কাজ করবে, তাদের বিরুদ্ধে থাকবে তরুণরা। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এটা এখন প্রাসঙ্গিক না। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিটা নেতাকর্মীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অর্থ পাচারকারী ও ব্যাংক লুটেরাদের বিচারের ব্যবস্থা না করে অর্থ বছরের মাঝপথে শুল্ক ও ভ্যাট বাড়ানো অনৈতিক বলে মন্তব্য করেছেন FBCCI এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের ব্যবসায়ীরা। শুল্ক বাড়ানোর উদ্যোগের বিরোধিতা ও তীব্র নিন্দা জানান তারা। যারা অর্থনীতি ধ্বংস করেছেন তারা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেও মন্তব্য করেন বৈষম্য বিরোধী ব্যবসায়ীরা। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। হাসিনা সরকারের সময় ব্যাংক ও আর্থিক খাতে নানা দুর্নীতিতে বিপর্যস্ত অর্থনীতিতে মূল্যস্ফীতির সাথেও যুদ্ধ করতে হচ্ছে। অন্তর্বর্তী সরকারের চেষ্টায় কিছুটা আলোর দেখা মিলেছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে 90টির বেশি পণ্য হিসাবে ভ্যাট আর সম্পূরক শুল্ক বসানো হয়। এর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে FBCCI এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের ব্যবসায়ীরা। রাজস্ব বাড়াতে সরকারের ধরা পথ সঠিক নয় বলে মন্তব্য করেন তারা। বিগত 15 বছরে আমাদের দেশে আর্থিক খাতে কিরকম লুটপাট এবং অরাজকতা হয়েছে, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমাদের প্রতিটা সেক্টরের ব্যবসায়ীরা আমরা সাফার করছি বিভিন্নভাবে। সেই সাফারিংসের ভিতরে মরার উপর খড়ার ঘাড় মতো অর্থ বছরের মাঝখানে এসে অনৈতিকভাবে ট্যাক্স, ভ্যাট বা যে কোনো আপনার হলো ট্যারিফ বৃদ্ধি করা, এইটার আমরা বিরোধিতা করছি, আমরা তীব্র নিন্দা জানাই। দাতা সংস্থার চাপে নতুন করে শুল্ক বাড়ানোর তীব্র সমালোচনা করেন তারা। তো গ্যাসের মূল্য বৃদ্ধি কেন আসছে? যে সাবসিডি কমানোর জন্য এবং IMF এর লোন পাওয়ার জন্য।
এখন IMF এর সাথে নেগোসিয়েশন করতে সরকার ব্যর্থ হয়ে যদি আমাদের উপর কর চাপায়, এটা আমাদের দায়িত্ব না। এই জন্য বলছি তাদের গ্যাসের অপচয়, বিদ্যুতের অপচয়, তারপর অনৈতিকভাবে সংযোগ বিচ্ছিন্ন, এগুলা করার মাধ্যমে গ্যাসের খরচ কমায় আনতে হবে। এবং আরেকটা সবচেয়ে বড়, সরকারের খরচ কমায় আনতে হবে। ব্যাংকগুলোতে যে ভয়ঙ্কর রকমের অনৈতিক কার্য হয়েছে তার কেবল শ্বেতপত্র প্রকাশ করে নয়, বরং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং যে টাকা পাচার হয়েছে তাদেরকে হয়তো অ্যামনেস্টি ঘোষণা করে বলা হোক যে তোমরা যদি 80% টাকা ফেরত দাও তা তোমাদেরকে মাফ করা হবে। তা না হলে তাদের 14 গোষ্ঠী সব ক্রোক করা উচিত, বাজেয়াপ্ত করা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। তার কিছুই কিন্তু হয়নি। শুল্ক কমানো না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। পুলিশ জনগণের বন্ধু, গর্বের এই পরিচয় খুইয়েছে বাহিনীটি। ইমেজ নষ্ট হওয়ায় বিভিন্ন স্থানে অপরাধী হিসেবে অভিযুক্ত ও নিগৃহীত হচ্ছে সদস্যরা। ফলে আতঙ্ক কাটেনি, বেড়েছে হতাশা, ভেঙে পড়েছে শৃঙ্খলা। শুধু তাই নয়, সিনিয়র জুনিয়র পারিবারিক রাজনৈতিক পরিচয় নিয়ে ঘোট পাকানো চলছে এখনো। এমনই এক হযবরল অবস্থার মধ্যে রয়েছে পুলিশ। বিশেষজ্ঞদের ধারণা, সংস্কারের মাধ্যমে পুলিশের ইমেজ ফেরানো কঠিন হবে যদি বাহিনীটি নিজেই না শোধরায়। বিস্তারিত SM ফয়েজের রিপোর্টে। রাজনৈতিক নেতৃত্বের ছত্রছায়া, মদদ ও যোগসাজশে পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অপকর্ম, গুম, খুন, ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য করে আয় করেছেন সহস্র কোটি টাকার সম্পদ। সংক্রমণ রোগের মতো এই ধারা ছড়িয়ে পড়েছে বাহিনীটির সব স্তরেই। কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত আকণ্ঠ ডুবে গিয়েছিল অপরাধ দুর্নীতিতে। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজ সহ সব অংশীজনকেই জোরালো ভূমিকা নিতে হবে। পলিটিক্যাল ক্লায়েন্টালিজম, যেটার মধ্য দিয়ে সরকারকে খুশি রাখা, রাজনৈতিক চরিত্র, রাজনৈতিক দলগুলোকে খুশি রাখার একটা ব্যাপার তৈরি হয়। পুলিশ প্রশাসনকে সেই পলিটিক্যাল ক্লায়েন্টালিজম থেকে বের হতে হবে। আরেকটা হচ্ছে স্বাধীনভাবে কাজ করা, সৎভাবে কাজ করার জন্য মোটিভেট করতে হবে। এখন যদি পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তার যদি 1000 কোটি টাকার পাচারের ব্যাপার থাকে, তখন স্বাভাবিকভাবেই একজন সৈনিক লেভেলের বা একজন কনস্টেবল লেভেলের একজনের মনে হতে পারে সেও তো এরকম কিছু না হোক, কিছু তো করতেই পারে। এই যে উপর থেকে নিচ পর্যন্ত সকলের মধ্যে এক ধরনের মানে কি বলা যায়, সৎ হবার প্রচেষ্টা করার, সেটা করাটা খুব গুরুত্বপূর্ণ। 5 মাসে অতীতের কোন অভিযোগ থেকে পুলিশ মুক্ত হতে পেরেছে সেই কথাটা কিন্তু, বা সেই সফলতার কথা পুলিশ কিন্তু বলতে পারছে না। তার মানে আমরা বুঝতে পারছি যে পুরাতন অভিযোগগুলো নিয়েই তাদেরকে চলতে হচ্ছে। তাহলে সেখান থেকে তো বোঝাই যায় যে আসলে তারা কি কোনো একটা সময়ের অপেক্ষা করছে, সেই সময়টা কীরকম, কোনো রাজনৈতিক দলের সরকারের অপেক্ষা করছে কিনা। আর এই বিভিন্ন ধরনের অপরাধে পুলিশের মধ্যে থেকে যারা অভিযুক্ত, অর্থাৎ সেই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও কিন্তু খুব জোরালো ব্যবস্থা গ্রহণ করা যায়নি। ভূত তাড়ানোর শস্যতেই ছিল ভূত। অসম্মান, অমর্যাদার এই গ্লানি থেকে মুক্ত হতে হবে পুলিশ বাহিনীকে। যে রাষ্ট্রীয় বা সরকারের পর্যায় থেকে পুলিশের পরিশুদ্ধতার প্রশ্নে যেরকম ব্যবস্থা থাকবে, সেটাও নিশ্চিত করতে হবে। পুলিশের পক্ষ থেকে তার অভ্যন্তরীণ বা তার নিজেদের মধ্যে যে অভিযোগগুলো আছে নিজেদের বিরুদ্ধে, কিংবা পেশাদারিত্বমূলক বৈশিষ্ট্য অর্জন না করার প্রেক্ষাপটে, সেই ব্যাপারগুলোকে নিজেরাই চিহ্নিত করেই নিজেদের সংশোধনের জায়গাগুলো নিশ্চিত করতে হবে। অন্যথায় কিন্তু পুলিশের এইভাবে বারবার বিতর্কিত হওয়ার সেই সম্ভাবনাটা যেরকম থেকে যাবে। আর সাধারণ মানুষের দূরত্বের জায়গাটা একটা সময় দেখা যাবে কোনোভাবেই যদি সংস্কার না হয়, সংশোধিত না হয়, তখন এই দূরত্বের জায়গাটা একটা স্থায়ী জায়গা দখল। পুলিশের রিসোর্স বাড়ানো, পুলিশকে স্মার্ট একটা ট্রেনিং দেওয়া, পুলিশ প্রশাসন যেন মানুষের সামনে স্মার্টলি প্রেজেন্ট হয়, এবং পুলিশ যেন ঘুষ বাণিজ্যের সাথে বা মানে ইভেন পুলিশের ভেতরেও তো ঘুষ বাণিজ্যের মাধ্যমে পোস্টিং হওয়া, সেই জায়গাগুলো থেকেও বের হয়। এই জন্য পুরো সংস্কার প্রক্রিয়ায় আসলে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে সবাইকে মোরালি এক ধরনের সাপোর্ট দেওয়া, যে সরকার এবং জনগণ তাদের পাশে আছে, পুলিশ প্রশাসনের পাশে, কিন্তু পুলিশকে আসলে তাদের নিজেদেরকে শুধরানোর একটা চেষ্টা করতে হবে। পুলিশ যদি মাথা তুলে দাঁড়াতে না পারে, জননিরাপত্তা বিঘ্নিত হবে। এ কারণে পুলিশকে অবহেলা নয়, করতে হবে সহযোগিতা, এমনটাই বলছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ কিন্তু পুরোদমে এখন কাজ করছে,
পুরোদমে কাজ করছে। মাঠ পর্যায়ের যারা সদস্য রয়েছে তারা সকলেই কিন্তু আন্তরিকভাবে কাজ করছে এবং পেশাদারিত্বের সাথে কাজ করছে। এবং আমরা যেটা বলে থাকি যে পুলিশে চাকরি করতে গেলে সাহস এবং মনোবল অটুট রেখে দায়িত্ব পালন করতে হয়, সেটি যেন মানে সকল পুলিশ সদস্যের মধ্যে বিরাজ করে, সেই জন্য কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ। বড় বড় পদে যারা ছিল, কমিশনার বা ডেপুটি কমিশনার, বিভিন্ন পদে যারা ছিল, আমার দৃষ্টিতে তৎকালীন সেই পদধারী পুলিশ অফিসাররা তারা কোনো দায়িত্ব নিয়ে কাজ করেনি। যদি দায়িত্ব নিয়ে কাজ করতো তাহলে বাংলাদেশ পুলিশের এই দীর্ঘ প্রায় এত লাইন হতো না, এত মৃতের সারি এত হতো না, এত বাংলাদেশ পুলিশের সদস্য মারা যেত না। ওনারা যে দলীয় বিবেচনায় কাজ করেছে সেটা বর্তমানে নেই, এটা আমি আপনাদের শতভাগ নিশ্চয়তা দিতে পারি। 5 আগস্টের পর পুলিশের মনোবল ভেঙে পড়লেও নিজেদের ইমেজ উদ্ধারে কাজ করছে বাহিনীটি। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে পুনরায় হত্যা মামলা হওয়ায় পিচ্চি হেলাল ও ইমনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে মহানগর গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, গত 24 ঘন্টায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক সহ নানা অপরাধে 27 জন অপরাধীকে ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সংস্থাটির প্রধান জানান, চাঁদাবাজ যেই করুক তাকে ছাড় দেয়া হবে না। সম্প্রতি রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে চাপাতি দিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় আলোচনায় আসে 2 শীর্ষ সন্ত্রাসীর নাম। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ। সর্বোচ্চ আদালতের রায় কাল। এবছরে জুলাই আগস্টে সাধারণ নির্বাচন সম্ভব মনে করেন ফখরুল। সংস্কারের নামে কাল ক্ষেপণ না করার আহ্বান রিজভী। এই সরকারকে ফ্যাসিবাদী ভূমিকায় দেখতে চায় না জনগণ, সাইফুল হকের মন্তব্য। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে আইনের আওতায় আনার তাগিদ হাসনাত আব্দুল্লাহর। অর্থনীতি ধ্বংসকারীরা রাষ্ট্রদ্রোহীর মতো ব্যবসায়ী নেতাদের মন্তব্য। অর্থ বছরের মাঝখানে শুল্ক ও ভ্যাট বাড়ানো অনৈতিক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।